অটো হয়ে গেল। হাসান স্যার দিয়েছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ স্যার। স্যার কেউ নাই স্যার, কয়জন খালি। তোমাদের সুবিধার জন্য তোমরা থাকো, যাদের দরকার নাই তারা নাই। তুমি একাই, আর কেউ নাই? স্যার ছিল একজন, নাই কমা। একবারে তো কন্টিনিউ ক্লাস, তো অনেকে বোরিং ফিল করে, সমস্যা। ক্লাসে যদি গ্যাপ থাকতো। স্যার আপনার পিরিয়ডটা যদি চতুর্থ দিত তাহলে ভালো হতো, চতুর্থ পিরিয়ডে। এখন আজকে থেকে তো আমার ক্লাস শেষ হয়ে যাবে, এখন সামনে রুটিন আবার, আজকে নতুন রুটিন হবে, তো সেই অনুযায়ী এখন কি হবে দেখা যায়। আমার তো অ্যাসাইনমেন্ট প্রথমটাই হয়েছে শুধু, এরপরে দ্বিতীয় এবং তৃতীয় অ্যাসাইনমেন্টের হয়তো সামনের সপ্তাহ, এই যে সপ্তাহ পাওয়া যাবে কি কি আসবে। তো আমার হ্যাঁ যে স্যার। আমার যে নির্ধারিত অ্যাসাইনমেন্টের বিষয়গুলো ছিল তার মধ্যে সব আলোচনা হয়ে গেছে। একটা শুধু বাদ আছে, এখন শুধু নবদান বই। তো এর পরে ভবিষ্যতে ক্লাস হয় কিনা, তো আজকে কি আমি একটু নবদানটা আলোচনা করি নাকি? ঠিক আছে স্যার। কে অরুণা আসলো? হ্যাঁ স্যার। হারাই যাচ্ছ কেন মাঝে মাঝে? আসছি তো, মাঝে তুই তো মধ্যে নেট ফিনান্স প্রবলেম। ফিনান্স করিস নি তুই, ব্যবসা উদ্যোগ। কেমিজান স্যার পড়াশোনাটা। হ্যাঁ, এখন শোনো, একটু শোনো। আজকে তো এই সপ্তাহে ক্লাস আমার শেষ হয়ে যাচ্ছে। এর স্যার এরপর ওএমসির লোগো দেখা যাচ্ছে স্যার, আপনার দেখা যায় না। আমাকে দেখা যাচ্ছে না। না স্যার, ওএমসির লোগো দেখা যায়। গ্যালাক্সি J7 কে এটা? এখন দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার দেখা যায়। স্যার গ্যালাক্সি J7 কে এটা? ওই চলে গেল তো। চলে গেল। ভুল করে ঢুকছে। তো একটু কথা শোনো আমার। আমার নির্ধারিত ক্লাস 15টা। 15টার মধ্যে আসতে হলে 12টা হবে, আর পরে এরপরে আছে 3টা ক্লাস। আর তোমাদের যে বিষয়গুলো দেওয়া আছে, ওই যে অ্যাসাইনমেন্টের বিষয়গুলো, তার মধ্যে এখন শুধু বাকি আছে নবদান বই। নবদান বই থেকে পরবর্তী অ্যাসাইনমেন্ট হয়তো আসতে পারে। এর পরবর্তীতে আবার কবে রুটিন আছে জানি না। তো আজকে নবদান আলোচনা করি নাকি? নবদান সম্পর্কে ধারণা দিই। এর পরবর্তীতে আমি যখন আবার আমার যখন টাস্ক দেবে তখন সে অনুযায়ী আলোচনা করবো না। তো নবদান বই বলতে কি বোঝো, জানা আছে কি নবদান বই? না স্যার, আমি একটু আলোচনা করি তাহলে দেখো একটু। যে বইতে কোনো প্রতিষ্ঠানের, আর্থিক প্রতিষ্ঠানে শুধুমাত্র নগদ লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে বলবো আমরা কি, নবদান বই। এই বইতে কোনো বাকি লেনদেন লিপিবদ্ধ কি হবে না, কোনো বাকিতে বা ধারে ক্রয় বিক্রয় লিপিবদ্ধ হবে না। শুধু কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হবে? নগদ। শুধুমাত্র নগদে ক্রয় বিক্রয়, প্রাপ্তি প্রদান, নগদ সংক্রান্ত যাবতীয় লেনদেন যে বইতে লিপিবদ্ধ হয় তাকে আমরা বলবো নগদান বই। কি ক্লিয়ার? বলো তো নগদান বই কাকে বলা হয়? যে সকল বই শুধুমাত্র নগদে লেখা হয় তাদেরকে নগদান বই বলে। শুধুমাত্র নগদ লেনদেন লেখা হয়, নগদ ছাড়া অন্য কোনো লেনদেন আমরা লিপিবদ্ধ করব না, তাহলে সেটাকে আমরা বলবো কি, নগদান বই। নগদান বই। নগদান বইয়ের কিছু বৈশিষ্ট্য আছে। তা নগদান বই কি এটা আমরা একটু বুঝতে পারলাম, যে হিসাবের যে বইতে শুধুমাত্র নগদ লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে আমরা বলবো নগদান বই। আর এই নগদান কামরুল কি চলে গেছে? হুম কামরুল কি চলে গেছে নাকি? গেলে যাক, হ্যাঁ তুমি গেছে। তুমি থাকো।
কয়টা ক্লাস তোমাদের কন্টিনিউ হয়, 3টা না 4টা? 5টা। 5টা একেবারে কন্টিনিউ? হ্যাঁ স্যার, কোনো যার ব্রেক জন্য নেই মাঝখানে। সমস্যা। তো একটু দেখো, তাহলে নগদান বই হচ্ছে যে বইতে আমরা শুধুমাত্র নগদ লেনদেন লিপিবদ্ধ করি তাকে আমরা বলবো নগদান বই। এই নগদান বইয়ের কিছু বৈশিষ্ট্য আছে কি? নগদ অর্থ ব্যবসায়ের প্রধান চালিকা শক্তি। ব্যবসায়ের চালিকা শক্তি হচ্ছে কিন্তু নগদ অর্থ। এই নগদ অর্থের যথাযথ ব্যবস্থাপনা ব্যতীত ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম কি হয়? ব্যাহত হয়। তাই এর কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? নগদান বই প্রস্তুতের জন্য নির্দিষ্ট ছক অনুসরণ করা হয়। নগদানের কিন্তু একটা নির্ধারিত ছক আছে। জাবেদা আমরা করি না? জাবেদার কলাম কয়টা? জাবেদার ছকে কলাম সংখ্যা কয়টা? 5টা আছে। 5টা। 5টা। তো খতিয়ানের যেমন আছে, খতিয়ানের কি ছক আছে, আর কি আছে? চলমান জের ছক আছে। ঠিক অনুরূপভাবে নগদান বইয়ের একটা নির্ধারিত ছক আছে, সেই ছক অনুসরণ করে আমাদের নগদান বই প্রস্তুত করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আর এই নগদান বইয়ের প্রত্যেকটা হিসাবের আমরা কি লিখি? ডেবিট এবং ক্রেডিট পক্ষ দুটো আলাদা করে লিখি। ডেবিট পক্ষে আমরা লিখি নগদান বইয়ের সকল প্রাপ্তি সমূহ ডেবিট হবে, আর সকল প্রদান সমূহ লেখা হয় কোন দিকে? ক্রেডিট পক্ষে। ডেবিট অর্থ হচ্ছে হিসাবের বাম পক্ষ, বাম দিক, আর ক্রেডিটটা হলো হিসাবের ডান দিক। তো নগদান বইয়ের ক্ষেত্রে সকল প্রকার প্রাপ্তি, যে টাকাগুলো আমরা পাবো সেগুলো আমরা ডেবিটে লিখব, আর সকল প্রকার পরিশোধ বা প্রদান খরচ এগুলো আমরা ক্রেডিটে লিখব। ক্লিয়ার? এটি নগদান বই, এটি কিন্তু হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও তা পাকা বহির ন্যায় কাজ করে। এটা হিসাবের যদিও প্রাথমিক বই। কি কামরুল হারিয়ে গেলে কেন? স্যার একটু নেট একটু সমস্যা করতেছে আজকে সকাল থেকে। একটু মনোযোগ দাও। আমি নগদান বইয়ের বৈশিষ্ট্য আলোচনা করছি। তো এখানে নগদান বই হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও এটি পাকা বই নাই কাজ করে। হিসাবের পাকা বই যেমন খতিয়ানে যে কোনো লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। আমরা অনেকদিন পর যে কোনো সময় যে কোনো লেনদেন বের করতে চাইলে আমরা খতিয়ান থেকে এই লেনদেনগুলো বের করতে পারি, এবং এখান থেকে আমরা দেখতে পারি, যাচাই করতে পারি যে ঠিক আছে কিনা। ঠিক অনুরূপভাবে ওই নগদান বই থেকে নগদ সংক্রান্ত সকল লেনদেন আমরা ইচ্ছা করলে যে কোনো সময় আমরা এখানে চেক করে নিতে পারি বা বের করতে পারি। এটাও একটা পাকা বহির নাই কাজ করে। এরপর স্যার আপনার কথাগুলো আটকে ধরতেছে। নেটের সমস্যা সম্ভবত, নাকি? হ্যাঁ স্যার, এই কামরুল, আবার একটু রিপিট করেন। কামরুল, হ্যাঁ হ্যাঁ। নগদান বই তোর নেটের সমস্যা, হিসাবের আমি পরীক্ষা প্রাথমিক ফেলতে বই পারছি। হওয়া সত্ত্বেও এটি হিসাবের পাকা বহির ন্যায় কাজ করে। অর্থাৎ হিসাবের পাকা বহি যেমন খতিয়ানে আমরা অনেকদিন পরেও যে কোনো লেনদেন আমরা যদি জানতে চাই তাহলে খতিয়ান থেকে সেগুলো পেতে পারি। ঠিক অনুরূপভাবে নগদান বই কিন্তু প্রতিষ্ঠানের পাকা বহির মতো কাজ করে। এটাই আমি বুঝাতে চাইছিলাম। এরপরে আসো যে নির্দিষ্ট সময়ে বিভিন্ন উৎস হতে মোট কত নগদ অর্থ প্রাপ্তি ঘটেছে এবং বিভিন্ন খাতে মোট কত টাকা প্রদান হয়েছে তা কিন্তু আমরা নগদান বই থেকে জানতে পারি। নির্দিষ্ট সময় বলতে আমরা যদি 1 মাস সময়কাল ধরি তাহলে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, জানুয়ারির 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কোন কোন খাত থেকে কত টাকা ব্যবসায় এসেছে এবং কোন কোন খাতে আমরা কি করেছি, খরচ করেছি, ব্যয় করেছি কত টাকা, তাহলে এই মোট প্রাপ্তি এবং মোট প্রদান এটা কিন্তু আমরা এই নগদান বই থেকে পেতে পারি এবং নগদ বই থেকে জানা সম্ভব। এরপরে কি করা যায়? নগদ প্রাপ্তি, আমি কত টাকা পেলাম এবং কত টাকা আমি খরচ করেছি, এই প্রাপ্তি এবং প্রদানের যে পার্থক্য, এই পার্থক্য থেকে আমরা উদ্বৃত্ত নির্ণয় করি। তো আমি যদি কোনো দেখা যাচ্ছে যে কোনো মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মোট নগদ প্রাপ্তি 5 লক্ষ টাকা, এখান থেকে খরচ বা বিভিন্ন ব্যয় দেখা যাচ্ছে যে 4 লক্ষ টাকা, তাহলে আমি 5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা যদি বাদ দিই খরচ, আমি উদ্বৃত্ত পাবো কত টাকা? 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা। তাহলে নির্দিষ্ট সময় পরে নগদান বই থেকে কি পাওয়া যায়? উদ্বৃত্ত নির্ণয় করা যায়, জের নির্ণয় করা যায়। আর কি করা যায়?
নগদ অর্থের চুরি, আহ, আত্মসাৎ, অপচয় এবং হিসাবের লিপিবদ্ধকরণ যদি কোনো ভুল হয় তাহলে সেগুলো অনেক অংশে কি হয়, হ্রাস পায়। তো নগদান বই যদি আমরা সংরক্ষণ করি, নগদান বই আমরা সঠিকভাবে যদি লিপিবদ্ধ করি, সেই ক্ষেত্রে নগদ অর্থের চুরি বা নগদ অর্থের আত্মসাৎ, কোনো কর্মকর্তা কর্মচারী কোনো নগদ অর্থ আত্মসাৎ করতে পারবে না। তাহলে এগুলো কি হয়, অনেকাংশে হ্রাস পায়। এগুলো হচ্ছে নগদান বইয়ের কি বৈশিষ্ট্য। তাহলে আরেকবার বলো তো, নগদান বইয়ের বৈশিষ্ট্যগুলো কি কি? স্যার, নগদান বই প্রস্তুতের জন্য নির্দিষ্ট ছক একটি অনুসরণ করা হয়। নির্দিষ্ট ছক তার- তৈরি করব, যেমন খতিয়ান, জাবেদা ইত্যাদির নির্দিষ্ট ছক আছে, ঠিক ওই ছকেই করতে হয়। অনুরূপ ভাবে নগদান বইয়েরও একটা নির্দিষ্ট ছক আছে এবং সেই ছকে আমরা কি করব, নগদান বই তৈরি করব। বা এরপর লিপিবদ্ধ করব। এরপর বৈশিষ্ট্য কি? নগদান নগদান বই বই হিসাবে প্রাথমিক বই শাখা সত্ত্বেও তা পাকা বহির ন্যায় পাকা কাজ বইয়ের করে। মতো কাজ করে। পাকা বই অর্থাৎ খতিয়ান যেমন কোন প্রতিষ্ঠানের পাকা বই, ঠিক খতিয়ানের মতো নগদান বইও কিন্তু কাজ করে। এরপর আমরা কি করতে পারি, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিভিন্ন সময় অর্থাৎ হিসাবকাল। নির্দিষ্ট সময় বলতে এখানে হিসাবকাল বোঝানো হয়েছে। হিসাবকাল হচ্ছে 1 বছর সময় হতে পারে, বা নির্দিষ্ট সময় যদি আমরা বলি যে জানুয়ারি মাসের নগদের মোট উদ্বৃত্ত কত, সেটাও আমরা বের করতে পারবো। তাহলে নির্দিষ্ট সময়ে মোট নগদ প্রাপ্তি থেকে মোট নগদ প্রদানগুলো বাদ দিয়ে আমরা কি বের করতে পারি, নগদের উদ্বৃত্ত, ব্যালেন্স বা জের জানতে পারি, নির্ণয় করতে পারি। এরপর নগদ প্রাপ্তি ও প্রদানের পার্থক্য নির্ধারণের মাধ্যমে নগদ উদ্বৃত্ত পরিমাণ জানা সম্ভব। হ্যাঁ, তাহলে এটা কি বুঝলে, এই উদ্বৃত্ত জানা সম্ভব, এটা কি জানা স্যার, যাচ্ছে? নগদের আমি কত খরচ করলাম, কত পাইলাম স্যার, সেটার পরিমাণ জানা সম্ভব। হ্যাঁ, অর্থাৎ সেটা তো জানা সম্ভব, কত পেয়েছি এবং কত খরচ করেছি। সেটার থেকে আমরা যদি পার্থক্য করি, মোট আমার প্রাপ্তি 500 টাকা, খরচ আমার 400 টাকা, তাহলে প্রাপ্তির থেকে আমি খরচ যদি বাদ দিই 500 থেকে 400, তাহলে আমার উদ্বৃত্ত উদ্বৃত্ত থাকবে হলো স্যার 100 টাকা। 100। এই উদ্বৃত্ত জানা সম্ভব হয় শুধুমাত্র কোথায় থেকে, নগদান বই থেকে। জাবেদা বা খতিয়ান থেকে কিন্তু হবে না। তাহলে আমরা নগদান বই থেকে নগদ উদ্বৃত্ত আমরা জানতে পারবো। আর কি করতে পারবো, নগদ অর্থের চুরি, আত্মসাৎ, অপচয়, এই হিসাবের লিপিবদ্ধের যে সমস্যাগুলো আছে, এইগুলো ভুলসমূহ হ্রাস পাওয়া সম্ভব হয়। আর কি করা যায়, নগদ নগদ তহবিলের উপর তহবিল পূর্ণ নিয়ন্ত্রণ, পূর্ণ নিয়ন্ত্রণ রাখা সম্ভব। হ্যাঁ, নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তাহলে এগুলো হলো নগদান বইয়ের কি বৈশিষ্ট্য। তো নগদান বই কেন আমরা ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণ করব, এর গুরুত্বটা কি? গুরুত্ব আছে না? আচ্ছা, আছে তো। গুরুত্বটা কি? স্যার, নির্দিষ্ট শ্রেণীর নগদান বই প্রস্তুতের মাধ্যমে ব্যাংক সংক্রান্ত লেনদেন ও ব্যাংকের উদ্বৃত্ত জানা সম্ভব। নগদান বই হতে আমরা কি পাই, মোট নগদ প্রাপ্তি ও মোট নগদ প্রদানের পরিমাণ জানা যায়। প্রাপ্তি প্রদান জানা যায় না, নির্দিষ্ট সময়ে নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা, মোট নগদ ক্রয়, মোট নগদ বিক্রয় জানা যায়। প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পদ ক্রয়, পাওনাদারকে পরিশোধ, নিয়মিত খরচ পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে কিনা, না থাকলে সপ্তাহের না থাকলে সংগ্রহের উপায়সমূহ চিহ্নিতকরণে নগদান বই সহায়তা করে। তাহলে আমরা কি এখানে বুঝতে পারছি যে নগদান বইয়ের মাধ্যমে আমরা নগদ প্রাপ্তি কত, নগদ প্রদান কত, তারপর নির্দিষ্ট সময় শেষে আমার নগদ উদ্বৃত্তের পরিমাণ কত, আমি নগদ কত টাকার পণ্য ক্রয় করেছি, নগদ কত টাকার পণ্য বিক্রয় করেছি, এগুলো জানা সম্ভব। আর কি, কোন স্থায়ী সম্পদ যদি প্রয়োজন হয় তাহলে সেটা কেনা সম্ভব কিনা, পাওনাদারের অর্থ পরিশোধ করা যাবে কিনা, এবং ব্যবসায়ের চলতি যে খরচগুলো রয়েছে সেগুলো পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা, এগুলো আমরা জানতে পারবো। আর যদি না থাকে তাহলে এটা আমরা কোথায় থেকে সংগ্রহ করতে পারি, সেই উৎসগুলো আমরা কি করতে পারবো, জানতে পারবো। আর নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে প্রকৃত হাতে নগদের এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনের
তুলনা করে ভুল বা গরমিল চিহ্নিত করে সংশোধন করা যায়। আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠানের নগদান হিসাব রাখি, নগদ বই সংরক্ষণ করি, তাহলে দেখা যাবে যে মাস শেষে আমার নগদ ক্যাশ কত আছে ব্যবসা প্রতিষ্ঠানে, সেটা এবং হিসাবের নগদের পরিমাণ কি হবে, মিলে যাবে। যদি মিলে যায় তাহলে আমরা ধরে নিব যে আমাদের কোনো ভুল ভ্রান্তি নাই বা কোনো এখানে কোনো টাকা পয়সার চুরি বা আত্মসাৎ বা অপচয় এই ধরনের কোনো কিছু হয় নাই। আর যদি কোনো গরমিল দেখা যায় তাহলে আমরা গরমিলের কারণ উদ্ঘাটন করব এবং সেগুলো সংশোধনের চেষ্টা করব। এই নগদান বই যদি আমরা করি তাহলে সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব না। এরপর নির্দিষ্ট শ্রেণীর নগদান বই প্রস্তুতের মাধ্যমে ব্যাংক সংক্রান্ত লেনদেন ও ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ জানা যায়। নগদান বই যদি আমরা সংরক্ষণ করি তাহলে এখান থেকে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এবং ব্যাংকের যে উদ্বৃত্ত আছে সেটাও আমরা জানতে পারবো। বুঝতে পারলে কি নগদান বইয়ের গুরুত্ব? হ্যাঁ স্যার। তো এখন আসো নগদান বইয়ের শ্রেণী বিভাগ। ব্যবসায়ের প্রবৃদ্ধি এবং আয়তন অনুযায়ী নগদান বই বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমরা মাধ্যমিক শ্রেণীতে যে নগদান বইয়ের প্রকারভেদ আমরা আলোচনা করি সেখানে দেওয়া আছে নগদান বই 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। 4 প্রকার। 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই এবং খুচরা নগদান বই। এবং কি খুচরা নগদান বই। তো 1 ঘরা নগদান বই কি? 1 ঘরা নগদান হচ্ছে যে নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার ঘর থাকে, সেটি হচ্ছে 1 ঘরা নগদান বই। কথা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। যে নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার ঘর থাকে তাকে আমরা বলবো 1 ঘরা নগদান বই। এর আগে আমরা কি টি ছক করেছি না? এর আগের ক্লাসে তো বলে দিলাম টি ছক, খতিয়ান। হ্যাঁ। ওই টি ছকটাই ঠিক নগদান বইয়ের অনুরূপ, শুধু এখানে ঘরের সংখ্যা হবে খতিয়ানের টি ছকে থাকে 8টি, কিন্তু নগদানের 1 ঘরা নগদান যখন আমরা করব তখন আরো 2টা ঘর বেশি হবে, রসিদ নম্বরের ঘর একটা বেশি থাকবে, তাহলে 10টি ঘর হবে। কয়টা ঘর হবে? ভাউচার নাম্বারের একটা ঘর হবে, 2 পাশে 2টা ঘর বেশি হবে, 10টা। তাহলে যে সকল প্রতিষ্ঠানের আয়তনে ছোট, লেনদেনের পরিমাণ কম, যারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে না, যে সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে লেনদেন করে না, প্রতিষ্ঠানের আয়তন ছোট, শুধুমাত্র নগদে লেনদেন করে, সেই সকল প্রতিষ্ঠানে সাধারণত 1 ঘরা নগদান বই সংরক্ষণ করা হয়। বুঝতে পারলে কিছু? যে প্রতিষ্ঠানগুলো ছোট ছোট প্রতিষ্ঠান, এই যে মুদির দোকান, আশেপাশে আমাদের বাসার আশেপাশে বিভিন্ন দোকান আছে না, যে দোকানগুলো ছোট, এরা ব্যাংকের সাথে লেনদেন করে না, নগদ টাকায় লেনদেন করা হয়, আয়তন ছোট, সেই সকল প্রতিষ্ঠানে সাধারণত 1 ঘরা নগদান বই সংরক্ষণ করা হয়। তো 1 ঘরা নগদান বই আর টি ছক যে খতিয়ান সেটা প্রায় কি অনুরূপ, শুধুমাত্র 2টা ঘর বেশি থাকবে, 2 পাশে 2টা ভাউচার নাম্বার থাকবে, মানে কোন খাতে আমাদের এই নগদ টাকা খরচ হলো এবং কোন খাত থেকে আমরা পেলাম সেটা নাম্বারটা থাকবে, 2টা কলাম থাকবে। এই মোট 10টা কলাম থাকবে 1 ঘরা নগদান বইয়ে। এরপরে আসো 2 ঘরা নগদান বই কাকে বলা হয়? বোঝা যাচ্ছে 2 ঘরা অর্থাৎ যে সকল নগদান বইয়ে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে কয়টি করে? 2টি করে টাকার ঘর থাকবে, 2টি করে। সেই নগদান বইকে আমরা বলবো 2 ঘরা নগদান বই। তো 2টি করে টাকার ঘর কি কি টাকার ঘর? একটা হচ্ছে নগদ টাকা আর একটা হলো ব্যাংকের টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যে সকল প্রতিষ্ঠানের নগদ লেনদেনের পাশাপাশি
ব্যাংকের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করে সেই সকল প্রতিষ্ঠান সাধারণত 2 ঘোড়া নগদান বই সংরক্ষণ করে। কি বুঝলে? যে যে সকল প্রতিষ্ঠান নগদ লেনদেনের পাশাপাশি ব্যাংকের সাথেও কি করে, লেনদেন করে, ব্যবসায়ের কাজে ব্যাংকে টাকা জমা দেয়, ব্যাংক থেকে উত্তোলন করে পণ্য ক্রয় করে বা বিভিন্ন ধরনের খরচ করে, এই যে সকল প্রতিষ্ঠানের আয়তন অপেক্ষাকৃত বড়, টাকা বেশি লেনদেন হয়, তো সেই সকল প্রতিষ্ঠান কি করে, নগদ টাকার পাশাপাশি তারা ব্যাংকে টাকার নিরাপত্তার জন্য ব্যাংকে অ্যাকাউন্ট করে ব্যাংকে টাকা জমা রাখে। তাহলে ব্যাংকে যদি যে সকল প্রতিষ্ঠান ব্যাংক এবং নগদ অর্থের লেনদেনের সাথে জড়িত সে সকল প্রতিষ্ঠানে আমরা 2 ঘোড়া নগদান বই কি করব, সংরক্ষণ করব। তাহলে 2 ঘোড়া নগদান বইয়ে ডেবিট এবং ক্রেডিট পক্ষে 2টি করে টাকার ঘর থাকবে। তাহলে আমরা বলতে পারি যে নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় পক্ষে 2টি করে টাকার ঘর থাকে, তাকে আমরা বলবো কি, 2 ঘোড়া নগদান বই। নগদান বই। তো 2 ঘোড়া নগদান বইয়ে 2টা টাকার ঘর কি, একটা নগদের টাকা আর একটা হলো ব্যাংকের টাকা। তো নগদ সকল প্রকার প্রাপ্তি, যত নগদ প্রাপ্তি সবগুলো আমরা ডেবিট দিকে লিখবো, আর নগদ প্রদানগুলো ক্রেডিট দিকে লিখবো। আর ব্যাংক কলামে সকল প্রকার প্রাপ্তি ব্যাংকে যদি পাওয়া যায়, ব্যাংকে জমা দেওয়া হলো, চেক পাওয়া গেল, তাহলে আমরা ডেবিটে লিখবো ব্যাংকের ঘরে। আর যদি ব্যাংক মাধ্যমে পরিশোধ করা হয়, চেক দ্বারা পণ্য ক্রয় করা হয় বা কাউকে চেক প্রদান করা হয়, তাহলে আমরা ক্রেডিট দিকে লিখবো। টাকা আসলে ডেবিট দিকে, আর চলে গেলে কোন দিকে লিখবো আমরা, ক্রেডিট দিকে লিখবো। হ্যাঁ, যদি চেক পাওয়া যায় তাহলে আমরা ডেবিট দিকে ব্যাংক কলামে লিখবো। আর যদি কাউকে চেক দেওয়া হয়, পণ্য ক্রয় করে চেক দেওয়া হয়, পাওনাদারকে চেক দেওয়া হয়, বা যে কোনো কারণে চেক দিলে আমরা কোথায় লিখবো, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখবো। বুঝতে পারলেন? এখন এই 2 ঘোড়া নগদান বই তৈরি করতে গেলে কিছু লেনদেন আছে, যে লেনদেন একই সাথে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকেই বসে, সেই লেনদেনগুলোকে আমরা বলবো। হ্যাঁ স্যার, বলো। স্যার আমি নোট ডাউন করলাম হলো ব্যাংক হতে চলে গেলে ডেবিট, আর ব্যাংক হতে আসলে হলো ক্রেডিট, তাই তো? ব্যাংকে যদি আসে, ব্যাংকে পাওয়া যায়, তাহলে জমা হলে ডেবিট, আর ব্যাংক থেকে যদি প্রদান করা হয়, দেওয়া হয়, তাহলে সেটা হবে ক্রেডিট, ক্রেডিট দিকে লিখবো। ব্যাংকে আসলে আমরা ডেবিট পাশে লিখবো, আর যদি আমরা প্রদান করি, চেক দিই, তাহলে ক্রেডিট পাশে লিখবো, ক্রেডিট, ব্যাংক কমে যাবে। তো এই 2 ঘোড়া নগদান বই আমরা যখন তৈরি করতে গেলে কিছু লেনদেন আছে, যে লেনদেন একই সাথে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে লিপিবদ্ধ করতে হয়, সেই লেনদেনগুলোকে আমরা বলবো কন্ট্রা এন্ট্রি। কি বলবো আমরা? কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি মানে বিপরীত দাখিলা। একই সাথে যদি ব্যাংক কলামে ডেবিট হয়, তাহলে নগদের দিকে, ক্রেডিটের দিকে নগদের ঘরে লিখবো। আর যদি ডেবিটের দিকে নগদের ঘরে লিখি আমরা, তাহলে ওই পরিমাণ টাকা ক্রেডিটের দিকে ব্যাংকের ঘরে লিখবো। অর্থাৎ যে লেনদেনের ফলে একই সাথে নগদ এবং ব্যাংক উভয় হিসাবকেই প্রভাবিত করে, দুটাই পরিবর্তন করে, সেই ধরনের লেনদেনকে আমরা বলবো কি, কন্ট্রা এন্ট্রি। তো কন্ট্রা এন্ট্রি মনে রাখবে দুইটা, একটা হচ্ছে নগদ অর্থ ব্যাংকে জমা দিলে, আমরা যদি নগদ অর্থ ব্যাংকে জমা দিই, কি হবে, ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, বাড়বে, তাহলে আমরা ব্যাংকের ঘরে ডেবিট পাশে লিখবো। আর নগদ টাকা কমে যাবে, তাহলে নগদ ওই ক্রেডিট পাশে আমরা নগদের ঘরে লিখবো। তাহলে একই তারিখে একই সাথে ব্যাংকের ঘরেও টাকা লিখতে হচ্ছে, নগদের ঘরেও লিখতে হচ্ছে, একই সাথে দুইটা হিসাবকে প্রভাবিত করছে, সেই জন্য এই ধরনের লেনদেনকে আমরা বলবো কন্ট্রা এন্ট্রি। কথা কি বোঝা গেল? কন্ট্রা এন্ট্রি কি? অর্ঘ শুনতেছ? তো কন্ট্রা, হ্যাঁ স্যার, আছি লাইনে। হ্যাঁ, কন্ট্রা এন্ট্রি হচ্ছে যে
লেনদেনের ফলে একই সাথে ডেবিট এবং ক্রেডিট উভয় পক্ষই প্রভাবিত হয়, সেটাকে আমরা বলবো কন্ট্রা এন্ট্রি। তাহলে কন্ট্রা এন্ট্রি হলো নগদে ব্যাংকে জমা দেওয়া হয়, যদি যদি নগদে জমা দেওয়া হয় ব্যাংক ডেবিট হবে, ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা বাড়বে আর ব্যবসায়ের নগদ অর্থ কমে যাবে, তাহলে ব্যাংকের ঘরে ডেবিট দিকে আর নগদের ঘরে ক্রেডিট দিকে লিখতে হবে, এটা কন্ট্রা এন্ট্রি। আর অফিসের প্রয়োজনে যদি ব্যাংক থেকে তোলা হয়, ব্যাংক থেকে তুললে ব্যবসায়ের নগদ অর্থ বৃদ্ধি পাবে আর ব্যাংকের নগদ অর্থ হ্রাস পাবে। তাহলে এই দুটো আমরা মনে রাখবো, যে নগদ অর্থ ব্যাংকে জমা দিলে এবং নগদ অর্থ ব্যাংক থেকে ব্যবসায়ের জন্য উত্তোলন করলে এই দুইটা এন্ট্রিটা হবে সবসময় কি হবে, কন্ট্রা এন্ট্রি। উভয় দিকে আমরা কি করব, লিপিবদ্ধ করব। আর কন্ট্রা এন্ট্রি আমরা কোনগুলো সেগুলো বোঝানোর জন্য সংকেত হিসাবে ব্যবহার করতে পারবো সি, ইংরেজিতে সি যদি লিখি তাহলে জানবো যে এই লেনদেনটা হচ্ছে উভয় দিকেই বসেছে কন্ট্রা এন্ট্রি, অথবা বাংলায় ক, অথবা বাংলায় দিনটা শয় রসই। তাহলে আমরা তিনটা প্রতীক ব্যবহার করতে পারি, ইংরেজির সি, বাংলার দিনটা শয় রসই, অথবা বাংলায় ক। এই তিনটার যে কোনো একটা আমরা ব্যবহার করলে বুঝতে পারবো যে লেনদেনগুলো কি হয়েছে, উভয় দিকেই বসেছে, অর্থাৎ কন্ট্রা এন্ট্রি। এগুলো কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কামরুল আছো কি, শুনছো? জি স্যার। তো দুই ঘরের নগদান বইয়ের তাহলে ঘরের সংখ্যা যে ছক আছে নির্দিষ্ট ছক, সেই ছকে কলাম সংখ্যা কয়টি হবে? যেহেতু এদিকে টাকার ঘর এক ঘরাতে একটা ছিল ডেবিট দিকে একটা ক্রেডিট দিকে একটা, আর দুই ঘরাতে ডেবিট দিকে দুইটা, একটা ব্যাংক টাকা নগদ টাকা, ক্রেডিট পাশে নগদ টাকা ব্যাংক টাকা দুইটা করে। তাহলে এখানে এক ঘরা নগদানে কলাম সংখ্যা ছিল 10টি, তাহলে দুই ঘরায় কলাম সংখ্যা হবে কয়টি? 12টি, দুইটা বেশি হবে। এরপর আসো তিন ঘরা নগদান বই। তিন ঘরা কাকে বলা হয়? 14টা হবে তিন ঘরা। স্যার। এখানে ডেবিট পাশে 3টা, ক্রেডিট পাশে 3টা টাকার ঘর হবে। যে নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় পক্ষে 3টি করে টাকার ঘর থাকে সেটাকে আমরা বলবো তিন ঘরা নগদান বই। নগদান বই। তিন ঘরা বলতে এখানে 3টা টাকার ঘর কি কি? 3টা টাকার ঘর হচ্ছে একটা নগদ টাকা, একটা ব্যাংকের টাকা, আর যদি আমরা নগদ কোনো বার্তা প্রদান করে থাকি, বার্তা, নগদ বার্তা দেওয়া থাকলে তাহলে সেই বার্তার টাকাটা, ডিসকাউন্টের টাকাটা বার্তার ঘরে আমরা লিখব। তাহলে এখানে ডেবিট দিকে 3টা টাকার ঘর হলো, ক্রেডিট দিকে 3টা টাকার ঘর হলো। তাহলে যে নগদান বইয়ে বার্তাটাই অন্তর্ভুক্ত করব সেটা হলো তিন ঘরা, আর বার্তা যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে সেটা দুই ঘরা। দুই ঘরা আর তিন ঘরা সেম, একইভাবে একই নিয়মেই করতে হবে, শুধু পার্থক্যটা হচ্ছে দুই ঘরায় বার্তা আসবে না, কিন্তু তিন ঘরায় বার্তা অন্তর্ভুক্ত করতে হবে। আর তিন ঘরায় তাহলে আরো দুইটা ঘর বেশি হবে বার্তার ঘর, তাহলে সেই ক্ষেত্রে তিন ঘরা নগদানে 14টা। হ্যাঁ 14টা ঘর হবে, 14টা ঘর হবে 14টা। তাহলে এক ঘরায় আমরা পেলাম 10টা, দুই ঘরায় 12টা এবং তিন ঘরায় কয়টা? 14টা। এরপরে আসো, তার নগদান বই আমি বলছিলাম কিন্তু 4 প্রকার। কয় প্রকার? এক ঘরা, 4 প্রকার, তিন ঘরা এবং 4 নম্বর হচ্ছে খুচরা, খুচরা নগদান বই। 4 ঘরা না, খুচরা নগদান বই। এই খুচরা নগদান বইটা তোমাদের সিলেবাসে নাই, এটা উচ্চ মাধ্যমিকে যখন পড়বে তখন এটা আছে, খুচরা নগদান বই। তাহলে আমরা এখানে আপাতত শিখবো যে নগদান বই 4 প্রকার, এক ঘরা, দুই ঘরা, তিন ঘরা এবং খুচরা নগদান বই। আর এখানে যেগুলো করতে হবে সেটা এক ঘরা নগদান বই করতে হবে, দুই ঘরা করতে হবে এবং তিন ঘরা করতে হবে। এক ঘরার কলাম সংখ্যা কয়টি? 10টি, দুই ঘরের কলাম সংখ্যা 12টি, তিন ঘরের কলাম সংখ্যা 14টি। আর দুই ঘরা এবং তিন ঘরা নগদান বই যখন আমরা করতে যাব তখন কিছু এন্ট্রি আছে যেটা একই সাথে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকেই লিপিবদ্ধ করতে হয়, সেই এন্ট্রিগুলোকে আমরা বলবো কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি হচ্ছে দুইটা, একটা হচ্ছে নগদ টাকা ব্যাংকে জমা দিলে, আর একটা হচ্ছে নগদ টাকা ব্যাংক থেকে উত্তোলন করলে। এই দুটো হচ্ছে কন্ট্রা এন্ট্রি। তোমাদের কিছু জানার আছে? কোনো প্রশ্ন? স্যার গতকাল
অর্থাৎ কালকে স্যার আমাদের হলো যে ওইটা নিয়ে দেওয়া লাগবে তাই না স্যার? প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট যেটা বাসায় দেখার জন্য দিচ্ছে অভিভাবকের, হ্যাঁ হ্যাঁ, ওটা জমা দিয়ে আবার নতুনটা নিতে হবে। আবার দ্বিতীয় সপ্তাহটা আবার দিবে দেখে। হ্যাঁ হ্যাঁ, স্যার এটা এগুলো মিসাই ঝামেলা করতেছে। না দিলেও তোমরা এখানেই কলেজে হয়তো এরপর পরবর্তীতে স্কুলে দেখে ওখানে হয়তো জমা নিবে। স্যার ওই স্কুলে দেখাইয়ে দিল, পরে ওটা আবার জমা দিলাম স্কুলে তখনই। হ্যাঁ, সেটাও হয়তো হবে হয়তো সামনের দিক থেকে। বাসা আনার তো দরকার নাই মিসাই এগুলো। তাহলে আমার যদি রুটিন আবার ক্লাস থাকে আগামী দিনে, তখন আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা বাসায় পড়াশোনা করো, ভালো থাকো, ঠিক আছে? ধন্যবাদ। আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকো সবাই।